হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো সচিন তেন্ডুলকারের জীবনের অন্যতম গ্রেটেস্ট ইনিংস, এবং শুধু সচিনের জীবনের অন্যতম গ্রেটেস্ট ইনিংস নয়, ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসের অন্যতম গ্রেটেস্ট ইনিংস সচিন তেন্ডুলকারের 98 ভার্সেস পাকিস্তান 2003 সালের বিশ্বকাপে, যেটা কিন্তু আজ থেকে ঠিক 22 বছর আগে 1 মে 2003 সালে সচিন খেলেছিলেন। তো সেটা নিয়ে আমার কি স্মৃতি আছে, আমার কি মেমোরিজ আছে, সেটা নিয়ে ডিসকাস করব। বাট তার আগে আমি ছোট্ট করে বলে রাখি, আমি এই ভিডিওটা আমার দুটো চ্যানেলেই আপলোড করব। তো আমার যারা মুভি রিভিউর যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের মধ্যে যারা ক্রিকেট ভালোবাসেন, তারা কিন্তু অবশ্যই করে আমার ক্রিকেট উইথ দেবজ্যোতি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমার ক্রিকেটের চ্যানেলটা একটু দাঁড়িয়ে গেলেই আমি কিন্তু মুভি আর ক্রিকেট দুটো আলাদা চ্যানেলেই করব, ঠিক আছে? তো আমি প্রথমেই বলে রাখা ভালো, আমি 2004 সালে ক্রিকেট দেখা শুরু করি। আমার 1996 বর্ন। আমি 8 বছর বয়স থেকে ক্রিকেট দেখা শুরু করি। ভারত যখন 2004 সালে পাকিস্তান গেছিল 3-2 যেতে, এবং টেস্টে 2-1 যেতে, ওয়ানডেতে 3-2 যেতে জিতেছিল, সেটা আমার দেখা প্রথম সিরিজ। এবং তো 2003-এর বিশ্বকাপ কিন্তু আমার কাছে অনেক বেশি পোস্ট ফ্যাক্টো। পরবর্তীকালে হাইলাইট দেখে, রিসার্চ করে এবং মা বাবার মুখে শুনে, আমার মা বাবা দুজনেই ক্রিকেট ভালোবাসতেন, তো সেখান থেকে আমার কিন্তু অনেক বেশি পোস্ট ফ্যাক্টো। তো 2003 সালের বিশ্বকাপ কিন্তু ভারতবর্ষের ক্রিকেটের ইতিহাসে একটা খুব সেমিনাল জার্নি ছিল। আমি ক্রিকেট বিশ্বকাপ সম্পর্কে একটু বলে নিই সচিনের ইনিংসে ঢোকার আগে। 2003 সালে বিশ্বকাপে ভারত রানার আপ হচ্ছে, যেটা কিন্তু সেই সময় দাঁড়িয়ে একটা বিশাল বড় বিষয়, কারণ খেলা হচ্ছে সাউথ আফ্রিকাতে, যেখানে এশিয়ান টিমরা এমনি স্ট্রাগল করে, কারণ পেস এবং বাউন্স যেহেতু অনেক বেশি হয় এবং খেলাগুলো অনেক বেশি লো স্কোরিং হয়। সাউথ আফ্রিকায় ব্যাট করা ইজি নয়, আপনারা জানেন। এখন জিনিসটা পাল্টে গেছে, বাট সেই সময় সাউথ আফ্রিকা ইভেন ওয়ান ডেতেও ব্যাট করা, টেস্ট তো আমি ছেড়েই দিচ্ছি, ওয়ান ডেতেও ব্যাট করা যথেষ্ট ডিফিকাল্ট ছিল। এবং অন্য কোনো এশিয়ান টিম কিন্তু খুব ভালো করেনি। শ্রীলঙ্কা সেমিফাইনাল অব্দি গেছিল, বাট অন্য কোনো এশিয়ান টিম কিন্তু ভালো করেনি। সেখানে ভারত কেউ এক্সপেক্ট করেনি তারা ফাইনাল যাচ্ছে প্রথমবার 20 বছর বাদে, 1983-র পরে। সেটা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট ছিল। এবং সচিন তেন্ডুলকার এই টুর্নামেন্টে 673 রান করেন, 673। এবং সেই রেকর্ডটা বিরাট কোহলি 765 রান লাস্ট বিশ্বকাপে 2023-এর বিশ্বকাপে করেছিলেন। আমি বলবো বিরাট কোহলির সাথে সচিন তেন্ডুলকারের কোনো তুলনাই হয় না। সচিন তেন্ডুলকারের 673 অনেক এগিয়ে থাকবে, কারণ সেই সময় অ্যাভারেজ স্কোর ছিল, ওয়ানডেতে একটা অ্যাভারেজ স্কোর ছিল 240, 250, 260 এরকম। আমি যখন খেলা দেখতে শুরু করেছি তখনও তাই। বিরাট কোহলি যখন খেলছেন তখন 300-র ওপরে স্কোর বলে বলে হয়, 350-র ওপরে স্কোর বলে বলে হয়। বিরাট কোহলি খেলছেন দেশের মাঠে, সচিন তেন্ডুলকার খেলছেন সাউথ আফ্রিকাতে। তো দুটোর মধ্যে কম্প্যারিজন কিন্তু হয় না। সচিনের 673 অনেক এগিয়ে থাকবে। এবং আরো একটা মজার বিষয়, সচিন তেন্ডুলকার 673 রান করেছিলেন, বাট তিনি অনেক বেশি রান করতে পারতেন, কারণ আপনারা যদি 673টা দেখেন, তার মধ্যে 4টে স্কোর আছে 80 এবং 90-এর ঘরে। একটাই তার সেঞ্চুরি ছিল এই বিশ্বকাপে, নামিবিয়ার এগেনস্টে 152, যেটাতে সৌরভ গাঙ্গুলিও সেঞ্চুরি করেন। বাট তা বাদ দিয়ে তার 4-5টা স্কোর কিন্তু 80-90-এর ঘরে ছিল। পাকিস্তানের এগেনস্টে 98 তো ছিলই, শ্রীলঙ্কার এগেনস্টে তিনি 97 করেন, কেনিয়ার এগেনস্টে, যেটা কেনিয়া সেমিফাইনালে গেছিল, বিখ্যাত সেমিফাইনাল, যেটাতে আবারও সৌরভ সেঞ্চুরি করে, ওটাতেও 80-র ঘরে স্কোর ছিল। আরো একটা 80-র ঘরে স্কোর আছে। এরকম 4টে-5টা কিন্তু তার 80-90-এর ঘরে স্কোর ছিল। তো মানে তার 3-4টে সেঞ্চুরি হতে পারতো, আরো ইজিলি আরো 100-150 রান বেশি হতে পারতো। তো মানে মানে অবিশ্বাস্য একটা বিষয়। তো এই সময় কিন্তু ভারতের মোমেন্টামটা চেঞ্জ হয়ে যাওয়া শুরু হয়েছে। আমরা যদি দেখি পাকিস্তান ক্রিকেটটা, এই যে 2003-এর আগে অব্দি আপনারা যদি দেখেন, 80s 90s-এ পাকিস্তান অনেক বেশি ডমিনেন্ট সাইড ছিল। তাদের কাছে ফাস্ট বোলার ছিল খুব ভালো ভালো, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, আকিব জাভেদ, আরো বড় বড় বোলার ছিল, শাকলান মুস্তাক আহমেদ, ভালো ব্যাটসম্যান ছিল। তারা কিন্তু অ্যাজ আ টিম অনেক শক্তিশালী ছিল। তারা ইমরান খানের নেতৃত্বে বিশ্বকাপও জিতছে 92 সালে, এবং তারা কিন্তু ভারতকে হারিয়ে দিত। এবং এই ম্যাচটায় কোথাও গিয়ে কিন্তু ওই মোমেন্টামটা চেঞ্জ হচ্ছে। আমরা বলি না চাকা ঘোরে, এই ম্যাচটা দিয়ে কিন্তু কোথাও গিয়ে চাকাটা ঘুরে যাচ্ছে। এবং তারপরে আপনারা যদি বিগত 20 বছরে দেখেন, ভারত কিন্তু পাকিস্তানের থেকে অনেক বেশি এগিয়ে আছে সব দিকে। যখন খেলা হয়েছে, এখন তো বাইল্যাটারাল হয়ও না, যখন আইসিসি টুর্নামেন্টে খেলা হয়, যখন যেখানেই খেলা হয়, ভারত কিন্তু অনেক বেশি ডমিনেন্ট দল। এবং এই চাকাটা কিন্তু এই ম্যাচটা থেকে ঘুরছে। এবং এই ম্যাচটা কিন্তু এন্ড অফ এন এরাও বলা যায়, কারণ অনেক প্লেয়ার, সাইদ আনোয়ার হোক, ওয়াকার ইউনিস হোক, ওয়াসিম আকরাম হোক, এরপরে কিন্তু খেলেননি বললেই চলে। তাদের এই 2003 সালের বিশ্বকাপটাই শেষ ছিল, কারণ 2003 সালের বিশ্বকাপে পাকিস্তান খুবই খুবই জঘন্য একটা পারফরমেন্স দিচ্ছে। তারা গ্রুপ স্টেজের আই থিঙ্ক বোধহয় একটা ম্যাচ জিতেছিল, বাকি সব ম্যাচ হেরে যাচ্ছে। একটা ম্যাচ জিতেছিল, একটা বোধহয় ওয়াশ আউট ছিল, বাকি সব ম্যাচ হেরে যাচ্ছে। তো খুবই এম্বারাসিং একটা পারফরমেন্স। এবং
এই গ্রুপ স্টেজে ভেঙে যাওয়ার পরে মানে যারা সিনিয়র প্লেয়ার ছিল, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, সাইদ আনোয়ার, এদেরকে মানে এদেরকে সরিয়ে দেওয়া হয়। এবং আমি যখন 2004 সালে দেখি, তার এক বছর পরে যে সিরিজটার কথা বললাম ইন্ডিয়া পাকিস্তানে গেছিল, তখন কিন্তু প্রচুর মানে এই প্লেয়াররা ছিলই না। তো এদের কিন্তু কেরিয়ারও এই 2003 সালের বিশ্বকাপে বড় বড় প্লেয়ার, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, সাইদ আনোয়ার, বড় প্লেয়ার, এদের কিন্তু কেরিয়ার এখানেই শেষ। এবং এই ম্যাচে সাইদ আনোয়ার সেঞ্চুরি করেছিলেন, আমি তার কেরিয়ারটা দেখছিলাম। তারপর তিনি আর একটা ম্যাচ খেলেন, মানে প্রায় যেটা বললাম এন্ড অফ এন এরা। তো পাকিস্তান ব্যাট করে প্রথমে 273 রান করে, যেটা এখনকার মানে লেন্স দিয়ে দেখলে মনে হবে এটা আর কি স্কোর, সেই সময় কিন্তু এটা একটা হিউজ স্কোর। 2003 সালে 273 মুখের কথা নয়, 274 চেস করা একটা সাউথ আফ্রিকার মতো জায়গায় ব্যাটিং সেকেন্ড, বিরাট ডিফিকাল্ট বিষয়। সাইদ আনোয়ার সেঞ্চুরি করছেন 101 126 বলে। এখনকার নজর দিয়ে দেখতে গেলে একটা স্লো সেঞ্চুরি, বাট সেই সময় এরকমই হতো স্ট্রাইক রেট। তারপরে সচিন তেন্ডুলকার ব্যাট করতে নামছেন এবং 75 বলে 98। সেই সময় দাঁড়িয়ে ব্যাটিং সেকেন্ড ইন সাউথ আফ্রিকা একটা 130 135 স্ট্রাইক রেট, 98 করছেন, যেটা অনেক সেঞ্চুরি তো ছেড়ে দিন, অনেক ডাবল সেঞ্চুরি, এখন তো ওয়ান ডেতে ডাবল সেঞ্চুরিও হচ্ছে, তার থেকেও হয়তো এগিয়ে থাকবে। ওয়ান অফ দি গ্রেটেস্ট ওয়ান ডে ইনিংস, মানে পুরোপুরি পাকিস্তানের মানে বোলিংকে ধ্বংস করে দিচ্ছেন। এবং 12টা 4 এবং একটা 6 মেরেছিলেন। এবং আপনারা যদি ম্যাচটা নাও দেখে থাকেন, আপনারা ওই একটা 6 কিন্তু দেখেইছেন, এটা ক্লিপে মারাত্মক ভাইরাল হয়, এখনো ঘুরে ফিরে আসে। যারা ক্রিকেট ফলো করেন সোশ্যাল মিডিয়াতে, এখনো এই ক্লিপটা ঘুরে ফিরে দেখবেন, 2-1 দিন বাদে বাদেই আসে। সেটা হচ্ছে শোয়েব আক্তারকে আপার কাট সচিন তেন্ডুলকার মেরেছিলেন, 6 হয়ে গেছিল, ওটাই তার একমাত্র 6 ছিল, আরো 12টা 4 মেরেছিলেন। 75 বলে 98। এবং সচিন যখন আউট হচ্ছে তখন বলে 170 সামথিং ভারত করেছে, তার মধ্যে সচিনই একা 98 করেছে, মানে বেসিক্যালি ওয়ান ম্যান শো। এবং আমরা মানে লুকিং ব্যাক আমরা ভাবি যে ম্যাচটা হয়তো ভারত ইজিলি জিতে গেছিল, তা কিন্তু নয়। আপনারা যদি দেখেন সেওয়াগ 20 রানে আউট হয়ে যাচ্ছে, সেওয়াগ 14-15 বলে 20, মানে একটা কুইক ফায়ার ক্যামিও খেলে আউট হয়ে যাচ্ছে। সৌরভ গাঙ্গুলি প্রথম বলে আউট হয়ে যাচ্ছেন, তারপরে আই থিঙ্ক আরো একটা কেউ সম্ভবত মোহাম্মদ কাইফ বা কেউ আউট হয়ে যাচ্ছে। সচিন যখন আউট হচ্ছে না 98 করে, 170 রান ভারত করেছে, 4 উইকেট কিন্তু পড়ে গেছে, টার্গেট কত 274, মানে ওখানে আর একটা উইকেট পড়ে গেলে ভারত কিন্তু ম্যাচ হেরে যেত। সেটা হচ্ছে না, রাহুল দ্রাবিড় এবং যুবরাজ সিং তারপরে ব্যাট করে জিতিয়ে দিচ্ছেন। এন্ড অফ দ্য ডে ইন্ডিয়া কমফোর্টেবলি 4-5 ওভার বাকি থাকতেই জিতে যাচ্ছে। বাট ভাবুন 170 রানে 4 উইকেট পড়ে গেছে, সেই সময় যদি আর একটা কেউ উইকেট পড়ে যেত, ইন্ডিয়া এই ম্যাচটা হয়তো হেরেও যেত। মানে আমি এই কথাটা এই কারণে বললাম, কারণ আমরা বলি তো যে 1990s সচিন তেন্ডুলকারকে একা দল টানতে হতো, 2003-এও তাই। 2003-এও কিন্তু ব্যতিক্রম নয়। আপনি ভাবতে পারছেন যে একটা প্লেয়ারের উপরে কতটা রিলায়েন্স, যে মানে এই প্লেয়ারটা 98 করে এরকম একটা ইনিংস খেলে আউট হয়ে যাচ্ছে, তারপরেও শিওর না ভারত ম্যাচ জিতবে কিনা। 170 থেকে 270 নিয়ে যেতে গিয়েও মানে রাহুল দ্রাবিড় আর যুবরাজ সিং এর লেভেলের প্লেয়ারকে মানে একদম 46-47 ওভার অব্দি ব্যাট করে নিয়ে যেতে হচ্ছে। তো ভারত ম্যাচটা জিতে যাচ্ছে। এবং যেটা বললাম, কোথাও গিয়ে এটা কিন্তু মোমেন্টামটা শিফট ছিল। 80s 90s পাকিস্তান ক্রিকেট অনেক শক্তিশালী দল ছিল, তারা ভারতকে হারিয়ে দিত। ভারতের ক্রিকেট সেই সময় উইক ছিল, আমাদের ভালো বোলার ছিল না সেই সময়, ব্যাটিং তুলনামূলকভাবে স্ট্রং হলেও অতটা ছিল না। এখান থেকে কিন্তু চাকাটা ঘুরে যাচ্ছে এবং ভারত কিন্তু তারপরে অনেক বেশি ডমিনেন্ট হয়ে যাচ্ছে এই 2003-এর বিশ্বকাপের পর থেকে, টু দা পয়েন্ট আমরা কিন্তু এখন পাকিস্তানের ম্যাচকে সিরিয়াসলি নিও না। এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানকে হারিয়ে দিল, কেউ কি খুব সিরিয়াসলি, মানে আমরা কি এক্সপেক্ট করেছিলাম পাকিস্তান জিতবে? পাকিস্তানের অ্যানালিস্টরাই বলছে ইন্ডিয়া জিতবে। তো সেই জিনিসটা চাকা কিন্তু এই ম্যাচ থেকে ঘোরা শুরু হয়েছিল। এবং এটা আরো বিষয়, এই 2003 সালের বিশ্বকাপটা কিন্তু সচিন তেন্ডুলকারের একটা ফেজের শেষ। আপনারা যদি দেখেন সচিন তেন্ডুলকার কেরিয়ারের শুরুর দিকে অনেক বেশি অ্যাটাকিং প্লেয়ার ছিলেন, অনেক বেশি যেটাকে আমরা বলি এক্সপেন্সিভ প্লেয়ার ছিলেন, ব্রায়ান লারার মতো বা যুবরাজ সিং এর মতো এক্সপেন্সিভ প্লেয়ার, খুব এক্সপেন্সিভ টেকনিক ছিল। তারপরে তার কি হচ্ছে, 2003-এর বিশ্বকাপের পরে 2004-এ তার টেনিস এলবো হচ্ছে, 4-5 তিনি বেশিরভাগ তাই আর কি 2004-5 মানে তিনি খেলতেই পারছেন না টেনিস এলবোর জন্য। 2006 সালে তার হচ্ছে শোল্ডার ইনজুরি, এবং এই শোল্ডার ইনজুরির জন্য তাকে প্রায় বল করতে মানে তিনি আর বলই করতে পারেননি। তারপরে তিনি খুব সামান্যই, আপনারা 2006 সালের পরে দেখেন তেন্ডুলকার আর বলই করতে পারেননি ওয়ান ডেতে, মানে ওয়ান ডে টেস্টে কোনো জায়গাতে। তার আগে কিন্তু তেন্ডুলকার ওয়াজ আ টেরিফিক বোলার, অ্যাজ আ পার্ট টাইমার হি ওয়াজ টেরিফিক, এটা নিয়ে একটা আলাদা ভিডিও ডিজার্ভ করে। তো তিনি সেটা করতে পারছেন এবং তাকে ব্যাটিং টেকনিক অনেক চেঞ্জ করতে হচ্ছে যাতে তার এলবোতে বেশি প্রেশার না পড়ে। মানে তিনি প্যাডেল সুইপ বিভিন্ন শট অ্যাড করছেন যাতে মানে মানে হি ক্যান গেট দ্য স্কোর বোর্ড টিকিং, 1 রান 2 রান নিতে পারেন। তো পুরনো অ্যাটাকিং সচিনের এটাই কিন্তু শেষ ভার্সান, মানে
পুরনো যে অ্যাটাকিং সচিন তার কিন্তু ভার্সন এটাই লাস্ট, মানে 2003-এর ওয়ার্ল্ড কাপটা সেটার পিনাকেল ছিল। তারপরে কিন্তু সচিন তেন্ডুলকারকে মানে হি ইজ বিকামিং আ ডিফারেন্ট টাইপ অফ আ প্লেয়ার। মানে যে সময়টা আমরা দেখেছি 2004-05-এর পরের থেকে হি ওয়াজ আ ডিফারেন্ট প্লেয়ার, তার টেকনিক অনেক আলাদা এবং অতটা অ্যাটাকিং নয়, অত বেশি 6 মারছেন না, 4 মারছেন না। তো এই তেন্ডুলকারকে আমরা দেখেছি, বাট যারা 90s অবশ্যই তারা অনেক বেশি অ্যাটাকিং, অনেক বেশি এক্সপেন্সিভ টেকনিকওয়ালা তেন্ডুলকারকে দেখেছেন, যেটা তাকে আনফর্চুনেটলি চোট, সেটা শোল্ডার হোক, সেটা টেনিস এলবো হোক, চেঞ্জ করতে হচ্ছে। তো এই ম্যাচটা আমার মনে হয় প্রত্যেকটা ভারতবাসীর কাছেই খুবই মানে খুবই নস্টালজিয়ার একটা বিষয়। 2003-এর বিশ্বকাপ পুরোটাই আমরা খুবই ভালো খেলেছিলাম। যাই হোক, সে ফাইনালে গিয়ে হেরে যাচ্ছি অস্ট্রেলিয়ার কাছে, সেটা মানে অস্ট্রেলিয়া 359 করে দিচ্ছে আমাদের, উই হ্যাড নো চান্স অফ উইনিং দ্যাট ম্যাচ। তো যাই হোক, সেই ম্যাচটা হেরে যাচ্ছি, বাট তা বাদ দিয়ে একটা সাউথ আফ্রিকার মতো জায়গায় গিয়ে একটা এশিয়ান দল, যেখানে সাউথ আফ্রিকায় খেলা ভারত মানে এশিয়ান দলগুলোর পক্ষে খুবই কঠিন, সেখানে ফাইনালে যাওয়া কিন্তু খুবই বড় একটা অ্যাচিভমেন্ট ছিল, ওই যে গোল্ডেন জেনারেশন অফ প্লেয়ার যেটা আমরা বলি। এবং অবশ্যই এই পাকিস্তানের ম্যাচটা কিন্তু খুবই একটা মানে একটা কি বলবো সুখ স্মৃতি, যে সেখান থেকে পাকিস্তানের ক্রিকেটের ডাউনফলটা শুরু হচ্ছে এবং ইন্ডিয়ান ক্রিকেটের আর কি মানে আপওয়ার্ড ট্র্যাজেক্টরিটা, এই যে মোমেন্টামটা চেঞ্জ হওয়া, ওই চাকাটা কিন্তু এই ম্যাচ দিয়ে ঘুরছে। এবং অবশ্যই সচিন তেন্ডুলকারের 98 ওয়ান অফ দি গ্রেটেস্ট ইনিংস অফ অল টাইম, তাকে তারপরে আমরা আর খুব বেশি ওই অ্যাটাকিং মানে খেলতে দেখতে পাইনি, বাট হোয়াট অ্যান ইনিংস। এবং যেটা বললাম মানে ওই শোয়েব আক্তারের আপার কাট হয়তো আমি এখন বন্ধ করে ফেসবুক চালাবো, হয়তো কেউ না কেউ শেয়ার করবে শোয়েব আক্তারের আপার কাট। তো আপনাদের এই ম্যাচটাকে কেন্দ্র করে কি কি স্মৃতি জড়িয়ে আছে জানাবেন। সচিন তেন্ডুলকারের 98-কে কেন্দ্র করে 2003-এর বিশ্বকাপকে কেন্দ্র করে আপনাদের স্মৃতি জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, একদমই নতুন চ্যানেল। তো ভিডিও ভালো লাগলে, আমার কন্টেন্ট ভালো লাগলে কিন্তু একটু শেয়ার করবেন, একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।